আজকে যে চ্যাপ্টারটা হবে সেটা হচ্ছে শিলা এবং খনিজ পদার্থ। আচ্ছা, শিলা জিনিসটা কি? আমাদের ভূপৃষ্ঠ, ভূ মানে পৃথিবী আর পৃষ্ঠ মানে উপর, তাহলে পৃথিবীর উপর পৃষ্ঠটা মানে মাটি, ঠিক আছে। আমাদের ভূপৃষ্ঠ যে সমস্ত উপাদান নিয়ে গঠিত, উপাদান মানে কি আছে? কাঁকড় আছে, মাটি আছে, বালি আছে, পাথর আছে, এগুলো সবই তো আছে মাটির মধ্যে। তাহলে আমাদের ভূপৃষ্ঠ যে সমস্ত উপাদান নিয়ে গঠিত তাদেরকে বলা হয় শিলা। আমাদের মাটির ওপরে যে শিলাগুলাকে দেখতে পাওয়া যায়, নুড়ি পাথর, এগুলা কি কঠিন না তরল? পাথর এগুলা তরল, পাথর ইটের গুঁড়ো এগুলো সব কি কঠিন তো, ঠিক আছে। আচ্ছা, মাটির ভেতরে একদম মাটির গভীরে এই শিলাগুলা কিরকম দেখতে পাওয়া যায় জানিস? পুরো একদম তরল। কেন? কারণ মাটির ভেতরে, এইদিকে মনোযোগ, মাটির ভেতরে চাপ এবং তাপটা হচ্ছে খুব বেশি। মাটির একদম গভীরে চাপ এবং তাপটা হয় খুব বেশি। তাহলে যেগুলা মাটির ওপরে যেগুলা কঠিন অবস্থায় থাকে, মাটির একদম নিচে সেগুলো কিরকম থাকে? পুরো একদম তরল আর প্রচন্ড গরম, কারণ সেখানে চাপ এবং তাপটা কি থাকে? খুব বেশি থাকে, ঠিক আছে। তো এই যে তরল শিলাটার নাম, এই তরল শিলাটার নাম হচ্ছে ম্যাগমা। তাহলে পৃথিবীর আসতে ভূপৃষ্ঠের ওপরে যে শিলাগুলো থাকে সেগুলো কিরকম থাকে? কঠিন। কি থাকে? কঠিন। আর মাটির নিচে ভূগর্ভে মানে মাটির নিচে যে শিলাটা থাকে সেটা কি থাকে? কঠিন না তরল? তরল। এই তরল শিলাটার নাম কি? ম্যাগমা। আচ্ছা, যখন বিস্ফোরণ হয়, ধর সেটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে পারে, ভূমিকম্প হতে পারে, তখন কি হয়? পাহাড়ের মুখ দিয়ে সেই ম্যাগমাটা কি হয়ে যায়? ঠিক এরকম বেরোয় তো। তাহলে এই ম্যাগমাটা মানে তরল শিলাটা যখন পাহাড়ের মুখ বেয়ে বেরিয়ে চলে যাবে বিস্ফোরণের ফলে, সেটা আগ্নেয়গিরি অগ্নুৎপাত হতে পারে বা সেটা ভূমিকম্প হতে পারে, যে কোনো বিস্ফোরণের জন্য, তখন এই কি ম্যাগমাটা কি হয়? চারিদিকে ছড়িয়ে, কার মুখ? এটা কার মুখ? পাহাড়ের মুখ দিয়ে। সেই যখন ম্যাগমা যখন বাইরে ছড়িয়ে পড়বে তখন সেটাকে কি বলা হবে? লাভা। তাহলে মাটির নিচে যে শিলাটা থাকে সেটা থাকে কঠিন না তরল? তরল। সেই শিলাটার নাম কি? ম্যাগমা। আর বিস্ফোরণের ফলে এই ম্যাগমা যখন পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে চলে যায় তখন সেটাকে কি বলা হবে? লাভা। বেশ। শিলাটা কয় প্রকার? সেটা হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে আগ্নেয় শিলা, 2 নাম্বার পাললিক শিলা, আর 3 নাম্বার হচ্ছে যে রূপান্তরিত শিলা। তো এই চ্যাপ্টারে এই 3টে শিলাই আছে। আগ্নেয় শিলা, প্রথম শিলাটা হচ্ছে শিলার প্রথম যে রূপ সেটা হচ্ছে আগ্নেয়, দ্বিতীয় রূপটা হচ্ছে পাললিক, আর 3 নাম্বার রূপটা হচ্ছে কি? রূপান্তরিত। বেশ। তো প্রথম যে টপিকে আছে যে আগ্নেয় শিলা কিভাবে তৈরি হয়। আচ্ছা, এই যে পাহাড়ের এই যে মুখ দিয়ে, ফাটল দিয়ে কি বেরিয়ে গেল মানিক? লাভা। এই লাভা বা ম্যাগমাগুলা যখন এই মুখ দিয়ে বাইরে নিচে নেমে আসে, ঠিক আছে, তাহলে এখানে কি ছিল? তরল ছিল, এখানে ছিল তরল। আর যখন নিচে নেমে আসবে ম্যাগমা বা লাভাটা কি? ম্যাগমা আর কি? যখন বাইরে বেরিয়ে আসবে পাহাড়ে তখন সেটা জমাট বেঁধে কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। জমাট বেঁধে কি হয়ে যাবে? তরল জিনিসটা কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। এই শক্ত অবস্থায় যে শিলাটা তৈরি করে তার নাম হচ্ছে আগ্নেয় শিলা। কি শিলা? আগ্নেয় শিলা। তাহলে যখন ম্যাগমা বা লাভা যখন পাহাড়ের মুখ থেকে বাইরে বেরিয়ে আসে, দিয়ে সেটা কি বেঁধে যায়? জমাট বেঁধে যায়। জমাট বেঁধে কি হয়ে যায়? শক্ত। সেই শক্ত হয়ে যে শিলাটা তৈরি করে তার নাম কি? আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা এখানে 3 ধরনের আগ্নেয় শিলা হয়। একটা হচ্ছে ব্যাসল্ট। দেখবে রেল স্টেশনে তোমরা যদি ঘুরতে যাও, রেল স্টেশনের ভেতরে, আচ্ছা, রেল স্টেশনের মধ্যে যে কালো কালো পাথরগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে কি? ব্যাসল্ট। এইগুলো দেখতে পাবে রেল স্টেশনের মধ্যে থাকে, ওই রেল লাইনের মধ্যে কালো কালো পাথরগুলো, সেগুলোর নাম হচ্ছে ব্যাসল্ট। তারপর হচ্ছে গ্রানাইট। এটা বড় বড় সেতু তৈরি করতে, বিল্ডিং তৈরি করতে এই গ্রানাইট পাথর ব্যবহার করা হয়। তাহলে আগ্নেয় শিলা একটা হচ্ছে ব্যাসল্ট, আর একটা হচ্ছে গ্রানাইট, আর একটা হচ্ছে যে পিউমিস। পিউমিসটা দেখতে যাও কিরকম আছে? সুকো সুকো কি আছে? হ্যাঁ, এগুলা কিরকম দেখতে হয়? কথা নয়, বেশ, কথা নয়। পিউমিস পাথরটা কিরকম দেখতে হয়? ফুটো ফুটো আছে। আর দেখতে কিরকম? কোনো নির্দিষ্ট আকৃতি আছে? এবড়ো খেবড়ো, ঠিক আছে। আগ্নেয় শিলা 3 প্রকার। একটা হচ্ছে ব্যাসল্ট, 2 নাম্বার হচ্ছে গ্রানাইট, আর 3 নাম্বার হচ্ছে পিউমিস।
বেশ, এই যে ম্যাগমাটা যেটা পাহাড়ের মুখ ফেটে বেরোলো সেটা ছিল তরল। আচ্ছা ওই ম্যাগমাটা কি গরম না ঠান্ডা? গরম। তো ওই গরম জিনিসের ওপরে ফেনা থাকে, ওই ম্যাগমার ওপরে কি থাকবে? ফেনা। এই ফেনাগুলো জমাট বেঁধে তৈরি করে এই পাথরটার নাম হচ্ছে পিউমিস। আচ্ছা হ্যাঁ দেখ, আচ্ছা আচ্ছা ওই জিনিসটা ফেনা আছে, ফেনা মানে কি রকম, গরম না ঠান্ডা? গরম। আচ্ছা গরম জিনিসের মধ্যে যখন কোনো গ্যাস বাইরে বেরিয়ে চলে যায় তখন সেটা ফুটো ফুটো সৃষ্টি হয়। আমরা প্রথম চ্যাপ্টার বলেছিলাম পাউরুটির গায়ে কেন ফুটো ফুটো সৃষ্টি হয়, কারণ পাউরুটির মধ্যে একটা গ্যাস থাকে, নাম কি? কার্বন। যখন কার্বন ডাই অক্সাইড বেরিয়ে চলে যাবে তখন তার মধ্যে কি সৃষ্টি হবে? ফুটো ফুটো। তাহলে এই যে ম্যাগমার উপরে যে ফেনা জমে যে পাথরটা সৃষ্টি হয় তার নাম কি? পিউমিস। এবার বলে পিউমিস পাথরের সাইড এরকম ফুটো ফুটো আছে কেন? তো ম্যাগমার ওই যে আসতে এদিকে, তাহলে ম্যাগমার মধ্যে একটা গ্যাস জমা আছে, গ্যাস দ্রবীভূত আছে, গ্যাসটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবার কার্বন ডাই অক্সাইড গ্যাসটা যখন ভেতরে থাকবে ততক্ষণ ফুটো ফুটো সৃষ্টি হবে না। যখন কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বাইরে বেরিয়ে চলে যাবে তখন তার মধ্যে কি সৃষ্টি হবে? পাউরুটির মতো এখানেও কি সৃষ্টি হবে? ফুটো ফুটো সৃষ্টি হবে। তাহলে ম্যাগমাটার মধ্যে যে ফেনা থাকে, ম্যাগমার উপরে যে ফেনা থাকে সেটা থেকে, ফেনা থেকে কি সৃষ্টি হয়? পাথরটার নাম কি? পিউমিস। এই পিউমিসের মধ্যে কেন ফুটো ফুটো সৃষ্টি হয়? কার্বন ডাই অক্সাইডে কি হয়ে যায়? বেরিয়ে যায়। যখন বেরিয়ে যায় তাহলে তার মধ্যে কি সৃষ্টি হয়? ফুটো ফুটো, যেটা হচ্ছে পিউমিস। তাই জন্য কোশ্চেনটা হচ্ছে পিউমিসের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র কেন দেখা যায়? কারণ পিউমিসের ভেতরে যে গ্যাসটা থাকে সেটা যখন বেরিয়ে যায় তখন সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র তৈরি করে। এবার আমি এখানে একটা লাল কালিতে লিখেছি পিউমিসকে কি বলা হয়। এই যে এই পাথরটা দেখতে পাচ্ছ, এটা ঝামা মানে কি? ঘষার কাজে লাগে কোনো জিনিসকে পরিষ্কার করতে। যেমন এই পাথরটা দিয়ে আমরা যদি পায়ের তলাটা যদি নোংরা থাকে, পায়ের তলাটা যদি ঘষি তাহলে পাটা একদম পরিষ্কার হয়ে যায়, বা ত্বক যদি ঘষি ত্বক পরিষ্কার হয়ে যায়, কাপড় চোপড় যদি ঘষি সেটাও পরিষ্কার হয়ে যায়। যেহেতু ঝামা মানে ঘষা, যেহেতু এই পিউমিসটা এই পাথরটাকে এবড়ো খেবড়ো দেখতে, এই পাথরটা ঘষার কাজে ব্যবহার করা হয়, ঝামা মানে ঘষা, তাই জন্য এর আরেকটা নাম হচ্ছে ঝামা পাথর। তো পরীক্ষায় আসে কাকে ঝামা পাথর বলা হয়, তখন লিখতে হবে কাকে? পিউমিসকে। বা পিউমিস পাথরের অপর নাম কি? কি পাথর? ঝামা পাথর। বেশ, প্রথম রূপ তাহলে গেল আগ্নেয় শিলা। প্রথম যে শিলাটা গেল সেটা হচ্ছে আগ্নেয় শিলা। তাহলে ওই যে পাহাড়ের ফাটল থেকে ম্যাগমা বা লাভা জমাট বেঁধে কি সৃষ্টি করছিল? আগ্নেয় শিলা। এবার আগ্নেয় শিলা প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়ের ফলে সেটা ক্ষয় হবে, ক্ষয় হতে হতে সেটা যখন নিকটবর্তী কোনো জলাশয়ে পড়বে, ক্ষয় মানে কিরকম? সেটা রোদ বৃষ্টি তারপরে অক্সিজেন এসবের ফলে ওই যে আগ্নেয় শিলাটা আছে সেটা ক্ষয় হবে। যে ক্ষয় হয়ে জলের মাধ্যমে কোথায় চলে যাবে? নিকটবর্তী কোনো হ্রদ বা জলাশয় যখন পড়বে তখন সেটা কি রূপে জমা হবে? হ্যাঁ, তখন সেটা কি রূপে জমা হবে? দেখ ভালো করে শোন, তখন সেটা নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে কি রূপে জমা হবে? পলি। কি রূপে জমা হবে? পলি। পলি মানে সেখানে কাঁকড়ও আছে, কাদাও আছে, আবার মাটিও আছে। কাঁকড়, মাটি আবার কাদা, তিনটে মিশিয়ে বলা হয় কি? পলি। তাহলে আগ্নেয় শিলা যেটা তৈরি হলো সেটা প্রাকৃতিক নানা বিপর্যয়ের ফলে, মানে ঝড় বৃষ্টি এসবের ফলে সেটা নিকটবর্তী কোথায় পড়বে? কোনো হ্রদ নদী বা সমুদ্রে পড়বে। দিয়ে কি রূপে সেখানে জমা থাকবে? পলি রূপে। আচ্ছা পলিটা যখন, আচ্ছা সমুদ্রের একদম কোথায় চলে যাবে? পলিটা একদম কোথায় চলে যাবে? একদম গভীরে। আচ্ছা মাটির নিচে আমি কি বললাম, চাপ এবং তাপটা কি খুবই কম না খুবই বেশি? খুবই বেশি। তাহলে এই যে পলিটা আছে যখন মাটির গভীরে চলে যাবে এই পলিটা জমাট বেঁধে যে শিলাটা তৈরি করবে, কোথায় তৈরি করবে? পাললিক শিলা সাধারণত কোথায় তৈরি হয়? সমুদ্রের একদম গভীরে। সমুদ্রের নিচেই তো মাটি আছে, একদম গভীরে। তাহলে এই পলিগুলো জমাট বেঁধে যে শিলাটা তৈরি করবে তার নাম হচ্ছে যে পাললিক শিলা। তাহলে হ্রদ নদী সমুদ্র এইসবের মধ্যে যখন পলি জমা হবে, পলি মানে কি? সেটা মাটি হতে পারে, কাঁকড় হতে পারে, বালি হতে পারে, ঠিক আছে? এই পলিগুলা কোথায় জমবে? একবারে কোথায় যাবে? একদম সমুদ্রের নিচে মাটির তলায়। আর মাটির তলায় চাপ এবং তাপটা কি থাকবে? সব থেকে বেশি। তাহলে চাপ এবং তাপ অতিরিক্ত বেশি থাকায় এই পলিটা জমাট বেঁধে একটা শিলা তৈরি করবে। কি তৈরি করবে? একটা শিলা। যে শিলাটার নাম কি শিলা? পাললিক শিলা। তাহলে বলবে পাললিক শিলা কোথায় তৈরি হয়? কোথায় তৈরি হয়? জলের, নদী হ্রদ বা সমুদ্রের একদম তলায় গভীরে। তাই এখানে পাললিক শিলার কিছু উদাহরণ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে চুনাপাথর, বেলেপাথর, এই দুটোই হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল, বিল্ডিং তৈরি করতে লাগে। আর এই যে পাথরটা আছে এটা কাদা পাথর, এটা মৃৎশিল্পে বা ইট ভাটায় এই কাদা পাথর দেখা যায়। তাহলে আগ্নেয় শিলার যেমন উদাহরণ আমরা তিনটে জেনেছিলাম, ব্যাসল্ট, গ্রানাইট আর একটা ছিল পিউমিস। ব্যাসল্ট, গ্রানাইট আর কি? পিউমিস। সেরকম পাললিক শিলার তিনটে উদাহরণ, একটা হচ্ছে চুনাপাথর, বেলে পাথর আর একটা হচ্ছে কাদা পাথর। কৃষ্ণেন্দু বল তাহলে আগ্নেয় শিলা আর পাললিক শিলা এই দুটোর মধ্যে কি পার্থক্য কি পেলে? আগ্নেয় শিলা কিভাবে তৈরি হয়?
ম্যাগমা লাভা তৈরিতে হয়, পাললিক শিলা সমুদ্রের তলদেশে সেই পলিগুলো জমাট বেঁধে দীর্ঘদিন ধরে জমাট বেঁধে মাটির নিচে চাপটা কি থাকে অতিরিক্ত বেশি থাকে, সেগুলো জমাট বেঁধে পলি জমাট বেঁধে কি শিলা তৈরি করে? পাললিক শিলা। তাহলে দুটো শিলা হলো, একটা হচ্ছে আগ্নেয় আর একটা হচ্ছে পাললিক। এবার শিলার সব থেকে লাস্ট ধাপ যেটা হচ্ছে কি শিলা ছিল? রূপান্তরিত বা পরিবর্তিত শিলা। রূপান্তরিত কথার অর্থ হচ্ছে চেঞ্জ হয়ে যাওয়া, মানে পাল্টে যাওয়া। আচ্ছা, কোন দুটো শিলা এখনো পর্যন্ত পড়া হলো? আগ্নেয় আর কি পাললিক। তাহলে আগ্নেয় শিলা আর পাললিক শিলা দুটো শিলা পরিবর্তিত হয়ে মানে চেঞ্জ হয়ে গিয়ে যে শিলাটা তৈরি করবে তাকে নাম হচ্ছে রূপান্তরিত শিলা। তাহলে রূপান্তরিত কথার অর্থ হচ্ছে পাল্টে যাওয়া, গিরগিটির মতো পাল্টে যাওয়া, রং পাল্টে যাওয়া। ঠিক আছে, তাহলে আগ্নেয় শিলা আর পাললিক শিলা কি কি শিলা? একটা হচ্ছে আগ্নেয় আর একটা হচ্ছে যে এদিকে মনোযোগ। তাহলে রূপান্তরিত শিলা কোথা থেকে তৈরি হয়? আগ্নেয় শিলা আর পাললিক শিলা চেঞ্জ হয়ে গিয়ে বা পাল্টে গিয়ে যে শিলাটা তৈরি করে তার নাম হচ্ছে রূপান্তরিত শিলা। যেমন এখানে কি আছে দেখো, চুনাপাথর। চুনাপাথর কি শিলা বললাম এখনই? আগ্নেয় না পাললিক? পাললিক। এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হবে দেখ, যেটা বিল্ডিং তৈরি করা হয়, মার্বেল পাথর। আমাদের মতো ডাল ভাত খাওয়া মানুষের নাই, মার্বেল পাথর সবাই বাড়ি মোজাইক করতে। তোমরা ডাল ভাত, তোমরা চিকেন বিরিয়ানি খাওয়া মানুষ আজ না থাকে। এদিকে বেশ, তারপরে চুনাপাথর হচ্ছে পাললিক শিলা, সেটা পরিবর্তিত হয়ে কি শিলা তৈরি করলো? মার্বেল পাথর। তাহলে দেখ পাললিক শিলা পরিবর্তিত হয়ে তৈরি করেছে। এইদিকে মনোযোগ, পিট কয়লা। পিট কয়লা দিয়ে কি তৈরি হয়? তোর একটা রুল দিয়ে লিখিস, রুলের যে অংশটা কি বলা হয় সেটা? হ্যাঁ, সেটা কি? গ্রানাইট না গ্রাফাইট। এই যে রুলের যে অংশটা সেটা কোথা থেকে তৈরি হয়? কোন শিলাটা থেকে? পিট কয়লা থেকে তৈরি হয় কি? গ্রাফাইট। পিট কয়লা হচ্ছে একটা পাললিক শিলা। বেশ, তারপরে ছোটবেলায় যেটা লিখেছিস তোরা কাদাপাথর থেকে, যেটা ছোটবেলায় সবাই লিখেছিস, দেখ মনে করতে পারবি। তাহলে কাদাপাথর থেকে কি তৈরি হচ্ছে? স্লেট। ঠিক আছে, তাহলে চুনাপাথর একটা পাললিক শিলা। চুনাপাথর কি শিলা? পাললিক শিলা। সেটা পরিবর্তিত হয়ে কি তৈরি করছে? মার্বেল। পিট কয়লা পরিবর্তিত হয়ে কি তৈরি করছে? গ্রাফাইট, রুলের অংশটা। আর কাদাপাথর পরিবর্তিত হয়ে কি তৈরি করছে? ছোটবেলায় এটা অলিকা হয়েছে। ঠিক আছে, স্লেট। তাহলে তিনটে শিলা, একটা হচ্ছে আগ্নেয়, একটা হচ্ছে পাললিক আর একটা হচ্ছে রূপান্তরিত। এই তিনটে শিলার পার্থক্য আগ্নেয় শিলা, পাললিক শিলা আর পরিবর্তিত শিলা। দেখো উৎপত্তি কথা থেকে উৎপত্তি হয়। দেখ, আচ্ছা আগ্নেয় শিলা কি জমাট বেঁধে তৈরি হয়? লাভা জমাট বেঁধে শক্ত হয়ে সৃষ্টি হয়। আর আর পাললিক শিলা কি বলেছিল? আগ্নেয় যে শিলাগুলো আছে সেগুলো প্রাকৃতিক বিভিন্ন শক্তি দ্বারা ক্ষয় হয়। প্রাকৃতিক শক্তি কি? রোদ, ঝড়, জল, বৃষ্টি, যা ক্ষয় হয়ে কোথায় পড়বে? নিকটবর্তী কোথায় পড়বে? কোনো জলাশয় বা হ্রদে পড়বে। দিয়ে কিসের পলির মাধ্যমে একদম কোথায় চলে যাবে? একবারে একদম সমুদ্রের গভীরে। দিয়ে সেটা জমাট বেঁধে কি সৃষ্টি করবে? পাললিক শিলা। আচ্ছা, পরিবর্তিত শিলাটা কোথা থেকে সৃষ্টি হয়? কোন শিলা দুটো থেকে সৃষ্টি হয়? আগ্নেয় আর পাললিক শিলা পরিবর্তিত হয়ে বদলে গিয়ে সৃষ্টি হয় কি শিলা? পরিবর্তিত। তাহলে আগ্নেয় শিলা তৈরি হয় লাভা থেকে বা ম্যাগমা থেকে, পাললিক শিলা সমুদ্রের তলদেশ থেকে, আর পরিবর্তিত শিলা তৈরি হয় আগ্নেয় আর পাললিক শিলাটা পাল্টে গিয়ে। আচ্ছা, শিলার প্রথম পর্যায় কোনটা? কোন শিলাটা প্রথম তৈরি হবে? দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় বা অন্তিম পরিবর্তিত। বেশ, এক্ষেত্রে দেখ জীবাশ্মের অবস্থান। জীবাশ্ম মানে কি? আজ থেকে প্রায় কোটি কোটি বছর আগে যারা মারা গিয়েছে, তারা কি হয়ে গেছে? যেমন ডাইনোসর, তারা সব মারা গিয়ে তাদের যে দেহগুলো সেগুলো সব পাথরে পরিণত হয়ে গেছে। সেগুলোকে দেখতে পাওয়া যায়, টিকিট কেটে দেখতে হয়। কোথায়? কলকাতার জাদুঘর। ঠিক আছে, তাহলে আজ থেকে কোটি কোটি বছর আগে, সেটা 100 কোটি 200 কোটি বছর আগে যারা মারা গিয়েছে তারা মাটির সঙ্গে মিশে গিয়ে পাথরে পরিণত হয়ে গেছে। আমি দেখাবো, সেই পাথরগুলোকে বলা হচ্ছে জীবাশ্ম বলা হয়। তাহলে দেখ, আগ্নেয় শিলার মধ্যে কোনো জীবাশ্ম থাকে না, পাললিক শিলার মধ্যে জীবাশ্ম আর পরিবর্তিত শিলার মধ্যে সাধারণত পাওয়া যায় না। বেশ, এইদিকে আগ্নেয় শিলা কাঠিন্য মানে কতটা কঠিন? পাললিক শিলার তুলনায় কি? তাহলে কে শক্ত? পাললিক শিলার তুলনায় আগ্নেয় শিলা। এইটি পাললিক শিলা সব থেকে নরম আর পরিবর্তিত শিলা সব থেকে শক্ত। তাহলে সব থেকে শক্ত কে? সব থেকে শক্ত পরিবর্তিত শিলা। তারপরে কে আছে? পরিবর্তিতর পর কে আছে? আগ্নেয় শিলা। সব থেকে নরম পাললিক শিলা। বেশ, কি কি দ্রব্য পাওয়া যায় আগ্নেয় শিলা থেকে? তামা, লোহা ইত্যাদি খনিজ পাওয়া যায়। খনিজ জিনিসটা কি সেটা আমরা নেক্সট টপিকে আসবো। আর এখান থেকে দেখ কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি পাওয়া যায়। আর এখান থেকে বিভিন্ন মূল্যবান পাথর আর কি পাওয়া যায়? অভ্র পাওয়া যায়। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, আগ্নেয় শিলা, পাললিক শিলা আর পরিবর্তিত শিলার পার্থক্য। খনিজ তিনটে পয়েন্ট আছে, খনিজ আছে, আকরিক আছে আর ধাতু নিষ্কাশন আছে। দেখ খনিজ, এইদিকে মনোযোগ। প্রকৃতিতে যে সমস্ত ধাতু আছে, যেমন লোহা, আমি তিনটে ধাতু এখানে বলছি, লোহা,
অ্যালুমিনিয়াম আর তামা, লোহা অ্যালুমিনিয়াম আর তামা, এগুলো সব তো ধাতু। আচ্ছা এগুলা কি একা আছে? লোহা কিন্তু একা নাই, লোহার মধ্যে আছে অক্সিজেন, আর অ্যালুমিনিয়ামের মধ্যে মিশে আছে অক্সিজেন, আর তামার মধ্যে মিশে আছে সালফার। এর আগের যে চ্যাপ্টার ছিল মৌলিক যৌগিক মিশ্র পদার্থ, এখানে সালফার অক্সিজেন এগুলো সব ছিল, সংকেত নাম, এদিকে মনোযোগ, ঠিক আছে। তাহলে যখন একসঙ্গে একের বেশি ধাতু থাকে, একসঙ্গে একের বেশি পদার্থ থাকে, তখন সেটাকে কি পদার্থ বলা হয়? মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ? একসঙ্গে একের বেশি থাকলে তাকে কি পদার্থ বলা হয়? যৌগিক পদার্থকে সংক্ষেপে কি বলা হয়? ছোট্ট করে। আর মৌলিক পদার্থকে ছোট্ট করে। তাহলে দেখ প্রকৃতিতে বিভিন্ন যে সমস্ত ধাতু আছে, প্রকৃতিতে বিভিন্ন ধাতু যেমন লোহা, অ্যালুমিনিয়াম, তামা, আমি তিনটের কথা বললাম। লোহার মধ্যে কি মিশে আছে? অক্সিজেন। লোহা আর অক্সিজেন দিয়ে তৈরি হয় লোহা। অ্যালুমিনিয়ামের মধ্যে কি আছে? নিজে অ্যালুমিনিয়াম আছে, আবার আছে কি অক্সিজেন। তামার মধ্যে কি আছে? তামা আছে আর আছে সালফার। তাহলে কটা করে পদার্থ আছে প্রত্যেকটাতে? দুটো করে, তাই জন্য কি বলা হচ্ছে? যৌগ। তাহলে দেখ প্রকৃতিতে বিভিন্ন ধাতু যৌগ কিসের সঙ্গে মিশে থাকে? দেখ বালি, মাটি ইত্যাদির সঙ্গে কি থাকে? মিশে থাকে। আচ্ছা এই লোহা অ্যালুমিনিয়াম এগুলো কি গাছ থেকে পাওয়া যায়? আমাদের প্রকৃতিতেই তো মিশে থাকে। প্রকৃতির মধ্যে কার সঙ্গে মিশে থাকে? বালি, মাটি। আচ্ছা যখন ইউজ করা হবে, লোহা ইউজ করতে হবে, যখন ব্যবহার করা হবে, তখন কি বালি মাটি শুধু নিয়ে যাওয়া হবে? বলে কি করতে হবে? বালি মাটি থেকে ওই লোহা বা অ্যালুমিনিয়াম ওগুলোকে কি করতে হবে? আলাদা করতে হবে। কি করতে হবে? আলাদা। তাহলে প্রকৃতিতে যে সমস্ত ধাতুর যৌগ আছে, প্রকৃতিতে যে সমস্ত ধাতুর যৌগ আছে সেগুলো প্রকৃতির বালি, মাটি, কাঁকর ইত্যাদি সবাই কি থাকে? খেচুড়ির মতো মিশে থাকে। এদেরকে বলা হচ্ছে কি? খনিজ। এবারে যখন এই ধাতুগুলোকে ব্যবহার করা হবে, তখন এই খনিজ থেকে তাদের কি করতে হবে? এই বালি মাটি গুলো কি করতে হবে? সরাতে হবে বা আলাদা করতে হবে। তাই জন্য বলেছে ধাতু নিষ্কাশন। এইদিকে মনোযোগ, ধাতুকে নিষ্কাশন, নিষ্কাশন মানে বের করা। খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেওয়ার যে পদ্ধতি, তাকে বলা হচ্ছে ধাতু নিষ্কাশন। তাহলে এই যে লোহা, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে তামা, এগুলো কার সঙ্গে মিশে আছে? বালি, মাটি, কাঁকর এদের সঙ্গে। তাহলে যখন ব্যবহার করব তখন কি বালি মাটিটা সমেত ব্যবহার করব? কি করব? বালি মাটিগুলোকে কি করব? লোহাটাকে আলাদা সরাবো আর বালি মাটিগুলোকে আলাদা সরাবো। তাহলে এই যে খনিজ থেকে ধাতুকে আলাদা করার যে পদ্ধতি, সেটার নাম হচ্ছে কি? ধাতু নিষ্কাশন। তাহলে একটা বললাম খনিজ, একটা বললাম ধাতু নিষ্কাশন। এর মাঝে একটা টপিক আছে যেটা হচ্ছে কি? আকরিক বা ইংরেজিতে বলা হয় ওর। দেখ কি বলেছে, তো দেখ যে সমস্ত খনিজ থেকে ধাতুকে, আচ্ছা খনিজ থেকে কাকে আলাদা করা যায় বললাম? কাকে আলাদা করা যায়? ধাতুকে। দেখ এখানে আকরিকটা কি বলতে চেয়েছে? যে সমস্ত খনিজ থেকে ধাতুকে সস্তায় মানে খুবই কম খরচে আর খুবই সস্তা এবং সহজে নিষ্কাশন মানে বের করা, ঠিক আছে, বের করা সম্ভব, তাদেরকে বলা হচ্ছে আকরিক। তাহলে খনিজ থেকে যে সমস্ত ধাতুকে খুবই সহজে আর অল্প খরচে বের করা যায়, খনিজ থেকে যে সমস্ত ধাতুকে খুবই সহজে আর কি অল্প খরচে বার করা যায়, তাদেরকে কি বলা হয়? আকরিক বা ওর। আচ্ছা যাদের বের করতে বেশি খরচ হবে তাদেরকে কি আকরিক বলা যাবে? আকরিক কাদের বলা যাবে? যাদেরকে কি ভাবে বার করা যাবে? সস্তায় আর খুবই সহজে। তাহলে খনিজ থেকে যে সমস্ত ধাতুকে খুবই সস্তায় বার করা যায় তাদেরকে বলা হচ্ছে কি? আকরিক। বেশ, এবারে কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন আছে এই চ্যাপ্টারে। দেখ প্রকৃতিতে, এইদিকে মনোযোগ, প্রকৃতিতে ধাতুকে মৌল হিসেবে পাওয়া যাবে না যৌগ হিসেবে পাওয়া যাবে? কি রূপে পাওয়া যাবে? আচ্ছা মৌল মানে কটা পদার্থ থাকবে? মৌল বা আর যৌগ মানে একের বেশি। দেখ আমাদের প্রকৃতিতে যে সমস্ত ধাতু আছে, ঠিক আছে, এটা বুঝে নিতে হবে। বুঝে নিলি তোরা এত মুখস্থ করতে হবে, নিজে বানিয়ে লিখতে পারবি, শুধু বুঝে নেওয়াটা কাজ। তো প্রকৃতিতে যে সমস্ত ধাতু আছে তাদেরকে বেশিরভাগ মানে 70% পাওয়া যায় যৌগ রূপে আর 30% পাওয়া যায় মৌল রূপে। এবার কেন? দেখ আচ্ছা একটা লোহাকে তুই যদি রোদে বা জলে ফেলে রাখিস, তাহলে যদি 2 মাস পর লোহাটা দেখিস, তাহলে সেই লোহা থাকবে? কি হয়ে যাবে? মরচে পড়ে যাবে। মানে তার সঙ্গে বিক্রিয়া হলো দিয়ে সেটা নানান, আর সেই লোহাটা পাওয়া গেল না, সেটা কি হয়ে গেল? আসলে কি হয়ে যাচ্ছে? সেটা পাল্টে যাচ্ছে। বেশ, তারপরে ধর একটা তামার বাসনপত্র যদি জলে রেখে দেওয়া হয়, তাহলে সেটা কি ছোপ পড়ে তোরা দেখবি? দীর্ঘদিন ধর অনেক দিন ধরে বাড়িতে ব্যবহার করা হয় না, পুজো এসছে 1 বছর পর, সেই মাছা থেকে বার করছে, সব কি হয়ে গেছে? সবুজ ছোপ হয়ে গেছে, ঠিক আছে। মানে তার উপর কি জমে গেছে? নানান রাসায়নিক বিক্রিয়া করে তার উপর কি জমে গেছে? যৌগ। কিন্তু সোনার জিনিসকে যতই তুই রোদে বা জলে যেখানেই রেখে দিস, সোনাটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে লোহার জিনিসটা কি রূপে অবস্থান করছে? যেহেতু পরিবর্তন হচ্ছে তাই জন্য কি রূপে অবস্থান করছে? যৌগ। তামার বাসনপত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, কিরকম ছোপ দেখা দিচ্ছে, তাই জন্য সেটাও কি রূপে অবস্থান করছে? যৌগ। সোনার জিনিস
এক মাস আগেও রাখলি যেরকম, এক মাস পরেও সেই একই, তাহলে এটাই কি রূপে অবস্থান করছে? এটা কি যৌগ? এটা কি মৌল? তাহলে আমি বললাম প্রকৃতিতে বেশিরভাগ 70% জিনিস আছে যৌগ রূপে, আর 30% কি আছে? মৌল রূপে। কেন? তার ব্যাখ্যাটা এবারে দেখ। আমরা দেখেছি কোন লোহার জিনিস কিছুদিন রোদ জলে পড়ে থাকলে তার উপর বাদামি বা লালচে রঙে কি পড়ে? ছোপ পড়ে। ও লোহা কি হয়ে যায়? আস্তে আস্তে ক্ষয়ে যায়। এই ছোপটা কি বলতো? জং। এই ছোপটা কি? জং। তারপরে দেখ আবার তামার বাসনপত্র কিছুদিনের পুরনো হলে তার উপর কিরকম ছোপ পড়ে? সবুজ সবুজ ছোপ পড়ে। ছোপ পড়ে ইত্যাদি হয়, ইত্যাদি হলো। তবে লোহা ও তামার যৌগ। তাহলে লোহা এবং তামা দুটোই হচ্ছে কি? কেন যৌগ? কারণ এর উপরে নানান রাসায়নিক বিক্রিয়া করছে, দিয়ে তাদেরকে পাল্টে দিচ্ছে। ঠিক আছে, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে একইভাবে অ্যালুমিনিয়াম দস্তা মানে যে জিঙ্কের চিহ্ন কি লিখলাম? জেড এন। প্রথমটা বড় অক্ষরের হয় আর দ্বিতীয়টা ছোট অক্ষরের। দেখ একইভাবে অ্যালুমিনিয়াম ও দস্তার বেলাতেও এরূপ বিভিন্ন রঙের কি হয়? যৌগ তৈরি হয়। কিন্তু শুধু একটা জিনিস কি, সেটা কিন্তু সোনার তৈরি অলংকার, সেটা আংটি হতে পারে, সেটা গলার হার হতে পারে, যে কোনো রোদ জল লাগলেও কোনো রঙের পরিবর্তন এক মাস আগেও যেরকম ছিল এক মাস পরেও সেই একই রকম থাকবে, অর্থাৎ কোনো যৌগ তৈরি করে না। আচ্ছা, তাহলে যৌগ কখন তৈরি করবে? যখন সেই জিনিসটা কি হয়ে যাচ্ছে? পাল্টে যাচ্ছে, তখন যৌগ অবস্থান করছে। যখন পাল্টাচ্ছে না তখন সেটা কি আছে? মৌল। তাহলে দেখ এদিকে, কারণ সোনা সহজে রাসায়নিক বিক্রিয়া করে না, তাই প্রকৃতিতে সোনা কি রূপে পাওয়া যায়? মৌল রূপে। তাহলে যৌগ কাদেরকে পাওয়া যাচ্ছে? 70% যৌগ পাওয়া যাচ্ছে, আর 30% কি পাওয়া যাচ্ছে? মৌল। ভিভিআই কোশ্চেন এটা, এদিকে ভিভিআই কোশ্চেন মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ কোশ্চেনটা দেখ কি বলেছে, কোন ধাতুর একাধিক খনিজ থাকলেও, কোন একটা ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি আকরিক নাও হতে পারে। ব্যাখ্যামূলক কোশ্চেন 3 নম্বরে বা 2 নম্বরে। কোন ধাতুর একাধিক খনিজ থাকতেই পারে, কোন একটা ধাতুর একাধিক খনিজ থাকতেই পারে, কিন্তু সেই সব খনিজগুলো আকরিক হতে পারে না। আচ্ছা, আকরিক কারা হতে পারে? যাদেরকে যে খনিজ থেকে ধাতুকে যখন কিভাবে বার করা যায় খুবই সহজে আর খুবই সস্তায়, তারাই আকরিক। যাদেরকে বেশি খরচে বার করা যাবে তারা আকরিক নয়। যেমন একটা উদাহরণ আমি তোদেরকে দিচ্ছি, লোহা হচ্ছে একটা কি ধাতু না অধাতু? ধাতু। বেশ, লোহার দুটো খনিজ মনে রাখবে, দুটো খনিজের নাম কি কি? লোহার দুটো খনিজ, একটা হচ্ছে যে হেমাটাইট, ভালো করে শুনবে, একটা হচ্ছে যে হেমাটাইট আর একটা হচ্ছে যে আয়রন পাইরাইটিস। এদিকে হেমাটাইট আর একটা হচ্ছে আয়রন পাইরাইটিস। তাহলে হেমাটাইট আর একটা হচ্ছে যে আয়রন পাইরাইটিস। হেমাটাইট মনোযোগ, নাহলে এক কান দিয়ে যাবে, এক কান দিয়ে ফুস হয়ে যাবে। এদিকে তাহলে দুটো খনিজ, লোহার কটা খনিজ? দুটো, একটা হচ্ছে হেমাটাইট আর একটা কি? আয়রন পাইরাইটিস। এবারে কথা হচ্ছে যে, এবারে আসল কথা হচ্ছে এই দুটো তো খনিজ, কিন্তু এই দুটো কি আকরিক? এর মধ্যে একটা আকরিক আর একটা নয়। কেন? দেখ হেমাটাইট থেকে খুব সহজে আর অল্প ব্যয় মানে কি? অল্প খরচে উচ্চমানের কি নিষ্কাশন করা যায়? নিষ্কাশন মানে কি? নিষ্কাশন মানে কি করা? বের করা। ঠিক আছে, তাহলে হেমাটাইট থেকে খুবই সহজে আর অল্প খরচে, খুবই সহজে আর অল্প খরচে কাকে বার করা যায়? আচ্ছা, খুবই সহজে আর অল্প খরচে যাকে বার করা যায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে আকরিক। তাহলে হেমাটাইট লোহার একটা কি আকরিক হতে পারে? যেহেতু সহজে আর অল্প খরচে তো বার করা যায়, তাহলে হেমাটাইট হচ্ছে লোহার কি একটা আকরিক। যেহেতু হেমাটাইট থেকে লোহাকে খুবই সহজে আর অল্প খরচে বার করা যায়, তাই জন্য হেমাটাইট হচ্ছে লোহার একটা আকরিক। কিন্তু অপর একটা খনিজ কি ছিল? নাম কি? আয়রন পাইরাইটিস। দেখো এটা কি দিকে, অন্যদিকে লোহার অপর খনিজ আয়রন পাইরাইটিস এর মধ্যে অধিক পরিমাণে লোহা আছে। অধিক পরিমাণে কি আছে? লোহা আছে। এই খনিজ থেকে সহজে আর অল্প ব্যয়ে উচ্চমানের লোহা নিষ্কাশন করা যায় না। তাহলে কোনটা থেকে যাচ্ছে আর কোনটা থেকে যাচ্ছে না? হেমাটাইট থেকে আর আয়রন পাইরাইটিস থেকে যাচ্ছে না। তাহলে সেই কারণে আয়রন পাইরাইটিসকে লোহার আকরিক হিসাবে বিবেচিত করা যায় না। কেন যায় না? কারণ এটা সহজে আর অল্প ব্যয়ে বার করা যেহেতু যাচ্ছে না। এই আয়রন পাইরাইটিস থেকে লোহাকে বার করতে প্রচুর খরচা লাগে, কিন্তু কোনটাতে কম খরচা লাগে? কোনটাতে? হেমাটাইট। সুতরাং কোন ধাতুর একাধিক খনিজ থাকলেও, আচ্ছা এখানে ধাতুটা কি কৃষ্ণেন্দু? ধাতুটা লোহা। এই খনিজ কি কি ছিল? একটা হেমাটাইট, আয়রন পাইরাইটিস। সবগুলি আকরিক কি হয়েছে? দুটোই কি আকরিক হয়েছে? কোনটা হয়েছে কোনটা হয়নি?
আয়রন পাইরাইটিস হয়নি। তাই জন্য বলছি যে সবগুলি আকরিক নাও হতে পারে, এই উক্তিটি সঠিক। আয়রন পাইরাইটিস কেন লোহার আকরিক নয়? কারণ এখান থেকে লোহাকে সহজে আর কম খরচে বার করা যায় না। যাদের যাবে তারা আকরিক, যেমন হেমাটাইটকে বার করা যাচ্ছে তাই জন্য আকরিক, কিন্তু আয়রন পাইরাইটিসকে বার করা যাচ্ছে না তাই জন্য এটা আকরিক নয়। এটা হচ্ছে বুমরা, জাসপ্রীত বুমরা বলিং। পরবর্তী ব্যাখ্যামূলক কোশ্চেন, পাললিক শিলায় ফসিল পাওয়া যায়। ফসিল মানে হচ্ছে জীবাশ্ম, বলছি ফসিল মানে সে ব্যান্ড ফসিল নয়। দেখো পাললিক শিলায় ফসিল পাওয়া যায় কিন্তু আগ্নেয় শিলায় পাওয়া যায় না কেন? ফসিল মানে কাকে বলেছিলাম? ফসিল বা জীবাশ্ম, যারা আজ থেকে 100 কোটি বছর আগে মারা গিয়েছে, যে মারা গিয়ে তারা কিসে পরিণত হয়ে গেছে? পাথরে। কিরকম দেখো এখানে দেখাচ্ছি আমি। তাহলে আজ থেকে 100 কোটি বা তারও বেশি আগে যে সমস্ত প্রাণীরা মারা গিয়েছে তারা কিসে পরিণত হয়ে গেছে? মাটির তলায় পাথরে। এই পাথরগুলোকে বলা হয় জীবাশ্ম বা ইংরেজিতে কি বলা হয়? এটা সেই শামুক। শামুক। দেখ পাললিক শিলায় বলছে এই ফসিল পাওয়া যায় কিন্তু আগ্নেয় শিলায় পাওয়া যায় না কেন? আচ্ছা পাললিক শিলা কোথায় পাওয়া যায় বলতো? তোরই পাললিক শিলা কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? কোথায়? সমুদ্রের গভীরে। তাহলে সমুদ্রের গভীরে যে সমস্ত প্রাণীরা মারা গেছে, যে সমস্ত ছোট ছোট মাছ বা প্রাণীরা মারা গেছে, তারা ওইখানে জমে কি তৈরি হয়ে গেছে? বছরের পর বছর থেকে পাথর পাওয়া যাবে তো? পাথর পাওয়া যাবে তো জমে। কিন্তু আচ্ছা আগ্নেয় শিলা কোথা থেকে তৈরি হয়? কি থেকে তৈরি হয়? তরল পাথরটার নাম কি? লাভা বা কি বলা হয় আর একটাকে? ম্যাগমা। আচ্ছা ম্যাগমা কোথায় থাকে? ম্যাগমা একবার মাটির উপরে থাকে। আচ্ছা ওই মাটির অত নিচে কোনো উদ্ভিদ প্রাণী থাকতে পারবে? কোনো উদ্ভিদ প্রাণী সেখানে কোনো অস্তিত্ব নাই। তাহলে পাললিক শিলায় ফসিল এই জন্যই তৈরি হয় কারণ সেটা সমুদ্রের কোথায় থাকে? তলায় থাকে, যেখানে কোনো মাছ বা কোনো প্রাণী থাকতে পারে। কিন্তু আগ্নেয় শিলা কোথায় থাকে? ম্যাগমাটা কোথায় থাকে? একদম মাটির তলায়। সেখানে কোনো উদ্ভিদও থাকতে পারে না, আবার কোনো প্রাণীও ওই চাপ বা তাপে থাকতে পারবে না, তাই জন্য তাদের ফসিলও পাওয়া যাবে না। তাহলে কোন শিলার ক্ষেত্রে ফসিল পাওয়া যায়? কোন শিলার ক্ষেত্রে? কোন শিলার ক্ষেত্রে? পাললিক শিলার ক্ষেত্রে ফসিল পাওয়া যায়। আর কার ক্ষেত্রে পাওয়া যায় না? এখন কথা বলিস না, তাই কথা বলিস না। আর আগ্নেয় শিলার ক্ষেত্রে পাওয়া যায় না। দেখ কি লিখেছে, দেখ হ্রদ নদী, মনোযোগ এইদিকে, হ্রদ নদী সমুদ্রের নিচে কি জমা হয়? পলি জমা হয়। ধীরে ধীরে এই পলি স্তর কোথায় চলে যায়? মাটির কোথায় চলে যায়? নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরম আর চাপ কি থাকে? খুব বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে কি শিলা তৈরি হয়? কি শিলা তৈরি হয়? পাললিক শিলা তৈরি হয়। জলের নিচে পাললিক শিলা তৈরি হয় বলে অনেক সময় এতে কি পাওয়া যায়? মাছ এবং শামুক ইত্যাদি কি পাওয়া যেতে পারে? ফসিল। ফসিল, ঠিক আছে। আর এইটা লিখেছি আগ্নেয়ের জন্য। এইদিকে দেখা, আগ্নেয়ের জন্য পৃথিবীর গভীরে অত্যন্ত বেশি চাপ ও উষ্ণতা। পৃথিবীর গভীর মানে কোথায় বলা হচ্ছে? একদম মাটির তলাতে থাকা গলিত কি পাথরকে কি বলা হয়? ম্যাগমা। এই ম্যাগমা যখন পাথরের ফাটল দিয়ে বেরিয়ে আসে তখন তাকে কি বলা হয়? লাভা। জমাট বেঁধে সেই জমাট বাঁধা পাথরকে বলা হয় কি? লাভা। আচ্ছা এই লাভাটাকে জমাট বেঁধে কি শিলা তৈরি করে? আগ্নেয় শিলা। পৃথিবীর গভীরে অত্যন্ত বেশি চাপ ও উষ্ণতায় কোনো উদ্ভিদও থাকতে পারে না, আবার কোনো প্রাণীও সৃষ্টি হতে পারে না, তাই জন্য আগ্নেয় শিলা থেকে কি পাওয়া যায় না? ফসিল পাওয়া যায় না। এটা খুব ইম্পর্টেন্ট যে কোন শিলা থেকে ফসিল পাওয়া যায় আর কোন শিলা থেকে ফসিল পাওয়া যায় না। পরবর্তীতে কিছু ধাতুর নাম আছে, তাদের প্রধান আকরিককে চিহ্নিত করতে হবে আর সেই ধাতুর মধ্যে কি কি মৌল মিশে আছে। প্রথম ধাতুটার নাম কি? লোহা। আচ্ছা লোহার প্রধান আকরিকের নাম কি? লোহার প্রধান আকরিকের নাম হেমাটাইট। আচ্ছা লোহার মধ্যে কে কে মিশে যাবে বললাম? লোহার মধ্যে লোহা আছে আর কি আছে? অক্সিজেন। আর অ্যালুমিনিয়ামের প্রধান যে আকরিক নাম মুখস্থ করতে হবে, কি নাম? বক্সাইট। কি নাম? বক্সাইট। কি নাম? পিছনে হাবিবা কি নাম? বক্সাইট। কি কি মিশে আছে এর মধ্যে? অ্যালুমিনিয়ামে আছে আর কি আছে? অক্সিজেন। বেশ আস্তে এইদিকে তামা। তামার প্রধান আকরিকের নাম, তামার প্রধান আকরিকের নাম কি? কি গ্যাস? কপার গ্লান্স। কপার গ্লান্স। এর মধ্যে কি কি মিশে আছে? তামা আর সালফার। ঠিক আছে, তাহলে তিনটে ধাতু, এইদিকে তিনটে ধাতু, তিনটে ধাতু তাদের প্রধান আকরিক এবং তার মধ্যে কি কি মৌল মিশে আছে। ঠিক আছে, পরীক্ষা এটা আসবে।